কনস্টিটিউয়েন্সি আমার কাছে ভায়োলেন্স হতে পারে যেগুলা বিএনপি আর বিএনপি বিদ্রোহীর মধ্যে ইলেকশনটা হবে। আচ্ছা, not between BNP and Jamaat or BNP and somebody else. ওগুলাতে ভায়োলেন্সের সম্ভাবনা বা কনফ্লিক্টের সম্ভাবনা কম। এবারে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনি যে প্রেডিকশনটার কথা বললেন যে ভায়োলেন্সটা কম হতে পারে, এটা কি আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেই? 200 বললাম, 220, সে তো 150 151 হলেই হয়ে যায়। হ্যাঁ, তো সে তো প্রধানমন্ত্রী হবেই। আচ্ছা, এখানে যেমন এবং উনি। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন, নির্বাচন সামনে এলেই আগে ভাগে মানুষ ফলাফল জানতে চেষ্টা করেন, জানতে চান। এক্ষেত্রে জরিপ পরিচালনা করে থাকেন অনেক প্রতিষ্ঠান, সেই জরিপের দিকে মানুষ নজর রাখেন। কখনো কখনো কারো কারো প্রেডিকশন বা ভবিষ্যৎবাণীর সম্পর্কেও মানুষ আস্থা রাখেন। জরিপ পরিচালনা করেছে এবারেও প্রথম আলো সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান, আপনারা জানেন, এবং স্রোতের বিপরীতে একটা সময় ভবিষ্যৎবাণী করে সেটি সত্য হয়েছিল। সেরকম একজন অতিথি আমাদের আজকের বার্তা কক্ষে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমাদের সঙ্গে আছেন নাজিম কামরান চৌধুরী, যিনি সাবেক সংসদ সদস্য। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সিলেট 9 আসনে, যেটি বর্তমানে সিলেট 4 আসনে। এছাড়াও তিনি ডাকসুর সাবেক জিএস। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অতিথি নাজিম কামরান চৌধুরীকে। আপনাকে স্বাগত। যাচ্ছি আজকের বার্তা কক্ষের অতিথির কাছে সরাসরি। সাবেক সংসদ সদস্য এবং সাবেক জিএস ডাকসু নাজিম কামরান চৌধুরী, আপনার কাছে সরাসরি প্রথম প্রশ্নটা জানতে চাই যে জরিপে মানুষের আগ্রহ, কিন্তু জরিপ বা ভবিষ্যৎবাণী এটা আসলে কিসের বেসিসে হয় এবং কিভাবে এটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে? দেখেন, জরিপ ওয়ার্ল্ড ওয়াইড যতটুকু অ্যাকুরেট হয় ততটুকু আনএকুরেট রেজাল্ট বেশি হয়। তো ট্র্যাডিশনালি তো অরিজিনালি এগুলো আমেরিকার থেকে শুরু হয় in the early 1920s, 30s, গ্যালাপ পোল বা আরো অন্যান্য যারা প্রতিষ্ঠান ছিল। সো ওরা আস্তে আস্তে একটা মেথোডোলজি তৈরি করে, শুধু পলিটিক্যাল জরিপ না, ইট ইজ কমার্শিয়াল জরিপ, সার্ভে, কোনো প্রোডাক্টের পপুলারিটি যাচাই করা, ব্যক্তিগত পপুলারিটি করা। তো এটা তো ইতিহাস অনেক লম্বা, অনেক সময় ভুল হয়েছে। একটা উদাহরণ দিই, 1952 ইলেকশন, আচ্ছা, ইন দি ইউএস, যখন ট্রুম্যান প্রেসিডেন্ট ছিলেন, হি ওয়াজ সিকিং রি-ইলেকশন। আচ্ছা, এবং ওয়াইডলি প্রিডিক্ট করা হয়েছে সে হেরে যাবে। আচ্ছা, যেদিন ইলেকশনের পর দিন কয়েকটা পেপারে হেডলাইন আসলো, ডিউ উইন্স, অথচ ট্রুম্যান ওয়াজ ইলেক্টেড। সো অনেক ভুল হয়। ইন্ডিয়াতে ইভেন রিসেন্টলি এরা অনেক সায়েন্সটা অনেক উপরে নিয়ে গেছে, তারপরে প্রচন্ড ভুল হয় ওদের রেজাল্ট। এখানে একটা জিনিস, যে পলিটিক্যাল প্রিডিকশন, একটা 1-to-1 ফাইট, আমেরিকায় যেমন রিপাবলিক ডেমোক্রেট, এটা অনেকটা সহজ। আচ্ছা, তখন আপনি দুইটা ক্যান্ডিডেট দিয়ে প্রিডিকশন করছেন, কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেমে এটা খুব কমপ্লেক্স। ওকে, আপনি তো বহু সিটস নিয়ে আলাপ করছেন, বহু সিটসের এক একটা সিটের কনস্টিটুয়েন্সির ভিন্ন ভিন্ন লোকাল ইস্যুস আছে। হ্যাঁ, ওইটার কম্পোজিশন ভিন্ন হয়। কোনোটায় ধরেন আমাদের ক্ষেত্রে কোনোটা এথনিক কনস্টিটুয়েন্সি বেশি, কোনোটায় কম, এগুলো ভেরি কমপ্লেক্স। তারপরেও গত 20-25 বছরে যেগুলো সত্যিকার জরিপ হয়েছে, মোটামুটি 90% একুরেট এসেছে। ইটস ভেরি ভেরি স্ট্রেঞ্জ ফর বাংলাদেশ। এটা কারণটা কি মনে হয় যে এটা আগে প্রেডিক্ট করা যাচ্ছে? এটার কারণটা এখনো সঠিক বলা মুশকিল। আচ্ছা, খুব ভেরিং ট্রেন্ড হয়। আমি বলতেছি জরিপ, আমাদের প্রথম জরিপ 2001, 2006, প্রথম আলো 2008-এর ইলেকশনের আগে ওই জরিপ, এগুলো মোটামুটি একুরেট ছিল। তারপরে তার কোনো জরিপ হয় নাই। এবারে যে জরিপগুলো হয়েছে তার মধ্যে প্রথম আলো জরিপ করেছে বেশ কয়েকটি বিষয়ে, যেমন সুষ্ঠু ভোট হবে কিনা, কোন দল যেতে পারে,
তারপরে বিষয়গুলো যে প্রত্যাশাগুলো মানুষের আসলে বাস্তবায়িত হবে কিনা আদৌ, সবশেষে তো প্রধানমন্ত্রী কে হবেন সেই পর্যন্ত যাওয়া গেছে। আমি একটু মানে ধাপ বাই ধাপ যদি আসি, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বিষয় খুবই আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে নিরাপত্তা নিয়ে, এবং অনেকে বলছেন যে এবার নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। কিন্তু সরকারের পক্ষ থেকে আপনি জানেন যে আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমাদের নিরাপত্তা নিয়ে কোনো অসুবিধা নেই, আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। কিন্তু মানুষ এটাতে আস্থা রাখছে, বাস্তবতা এবং সরকারের প্রস্তুতি, আপনার পর্যবেক্ষণটা কেমন এটা? দেখেন, আমি সিলেটে আমার কিছু প্রকল্প আছে, সেখানে আমি বেশ সময় কাটাই। জি। এবং ওখানে ট্রেডিশনালি পলিটিক্যাল কানেকশন মোটামুটি আছে, বন্ধু বান্ধব বিভিন্ন এলাকায় ওদের সাথে আলাপ টালাপ হয়। তারপরে একটা আছে যে ন্যাচারাল টেন্ডেন্সি, যে গ্রামের লোক ভাববেন ওদের ট্রেন্ডটা কি, এই সাধারণ ভোটারের কথা বলছি, সাধারণ ভোটার। এবং আরেকটা হলো পসিবিলিটি অফ কনফ্লিক্ট বিটুইন স্ট্রং পার্টিস। এই ইলেকশনে আমি খুব একটা ভায়োলেন্স দেখি না এবারের ইলেকশনে। গ্রাম অঞ্চলে তো ইট ইজ ভেরি পিসফুল। আচ্ছা, খুবই আমি বলবো খালি পিসফুল না, অনেকটা সাবডিউড ইলেকশন, খুব ইন্থুজিয়াজম উঠে নাই। তো কনফ্লিক্টের এরিয়াস খুব একটা আমি দেখি না। শহরে কিছু হতে পারে, আর কয়েকটা টার্গেট কনস্টিটিউয়েন্সি আমার কাছে ভায়োলেন্স হতে পারে, যেগুলা বিএনপি আর বিএনপি বিদ্রোহীর মধ্যে ইলেকশনটা হবে। আচ্ছা, not between BNP and Jamaat or BNP and somebody else. ওগুলাতে ভায়োলেন্সের সম্ভাবনা বা কনফ্লিক্টের সম্ভাবনা কম। এবারে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনি যে প্রেডিকশনটার কথা বললেন যে ভায়োলেন্সটা কম হতে পারে, এটা কি আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেই, সেটা একটা কারণ কিনা? ওরা নির্বাচন করছে না, কিন্তু নির্বাচনের মাঠে নাই বলাটা ভুল হবে। আচ্ছা আচ্ছা, কিরকম ভাবে? আপনাদের সার্ভে জি, আপনারা বলতেছেন 60, if I'm not mistaken, 66% বিএনপির সমর্থন। তো বিএনপির তো সাপোর্ট বেস 66% না, এই সমর্থনটা কোত্থেকে আসলো, তাই না? জি, আওয়ামী লীগ তো মিছে যায়নি, নিশ্চয়ই দে আর ভেরি মাচ ইন দ্য ফিল্ড। কাজে মাঠে নাই টোটালি এটা বলা যাচ্ছে না। কিন্তু কিভাবে থাকবে সেক্ষেত্রে ভোটের মাঠে? তাদের যেহেতু দল অংশগ্রহণ করছে না, এবারে তাদের কার্যক্রম নিষিদ্ধ, ওরা মোটামুটি আমার ব্যক্তিগত অপিনিয়ন এবং যা আমি কিছুটা এলাকায় দেখছি, ওরা আস্তে আস্তে এই ইলেকশনের জন্য বিএনপির সাথে মার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, দে হ্যাভ টেকেন the shelter of BNP in many ways, স্পেশালি যারা ইউথ পোর্শনটা। আপনার একটা সোসাইটি আন্ডারস্ট্যান্ড করতে হবে, এই যে যুবক, সে কি চায়, সে তো একটা সোসাইটির পার্ট হতে চায়। অবশ্যই। এখন সে দেখছে যে ওর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কোনো না একটা দল করছে, হয় জামাত করছে বা বিএনপি করছে, সে তো বাসায় বসে থাকবে না। He'll also want to participate. নিশ্চয়ই। এবং সে তো পার্টিসিপেট করতেছে, সে একটা না একটা দল ধরে নিয়ে সে তো ওর সাথে মার্চ করে গেছে। দুটো বিষয় এবারে আলোচনায় এসেছে। একটি হচ্ছে অনেকে বলছেন যে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক বা ভোটার, সাধারণ ভোটার আপনি যাদের কথা বলছেন, তারা কেউ কেউ জামাতের সঙ্গে চলে যেতে পারে। আবার এটাও এসেছে, কিন্তু আপনি যেটি বলছেন যে বিএনপির সঙ্গে যাবে, সেটা কি এই কারণে যে মুক্তিযুদ্ধের অনেক মুক্তিযোদ্ধা বিএনপির সঙ্গে আছেন এবং মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কথা তারা কখনো বলে না, সেইটা নীতিগত জায়গা থেকে কোনো প্রভাব ফেলে কিনা? আমাকে যদি এটা যে জিজ্ঞেস করলেন, আমার ওপিনিয়নটা হলো মুক্তিযুদ্ধ বা কোনো প্রিন্সিপাল বা স্ট্রং বিলিফ কাজ করে না ভোটের ক্ষেত্রে। এটা রুরাল এরিয়া কোনো নাই। রুরাল এরিয়া যান, একটা 20 বছর 25 বছর ইউথকে জিজ্ঞেস করেন স্বাধীনতা, সে কিচ্ছু বলতে পারবে না। তাহলে কোন জিনিসটা কাজ করে? এটা মানে অ্যাসোসিয়েশন, ফ্রেন্ড, ফ্যামিলি, ইন্টারেস্ট।
ওকে local club. ওকে ওকে It's a social fabric. আমরা অনেকে বলে যে 40% নিউ ভোটার্স এরা ডিসাইড করবে আগামী ইলেকশন কি হবে। দ্যাট ইজ ট্রু, কিন্তু একটা হয়তো অ্যাসেসমেন্টে সবাই ভুল করেন, এই 40% তো হঠাৎ আকাশ থেকে পড়ে নাই, না, ধীরে ধীরে এরা বড় হয়েছে। তো দোজ পিপল কেউ না কেউ তো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, গত 18 বছর ওই ফ্যামিলি 20 বছর ধরে উঠে আসছে, সে তো একটা অলরেডি একটা বায়াস হয়ে আসছে, ওর নতুন টার্ন করা কিছু নাই। এখন এই যে আমাদের জুলাই আন্দোলন, উত্থান, দ্য ইউথ মুভমেন্ট, দে আর ভেরি মাচ টু বি অ্যাডমায়ার্ড। ওরা যা করেছে ওভারথ্রো অফ দি গভর্নমেন্ট, বাট দে don't really represent 100% of their demography. Okay. That demography, whether it is the, I mean, stretch kori 15 to 30. Okay. So 15 to 30 যারা আরবান সোসাইটি থেকে আন্দোলন করেছে, স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড, ওইটি ডেমোগ্রাফি দেখেন, দে আর হার্ডলি 5% অফ দ্য টোটালিটি অফ দ্যাট পার্টিকুলার ডেমোগ্রাফি। ওকে, মানে পুরো জনসংখ্যার একেবারে 5% বলছিলাম আমি, কাছাকাছি। হ্যাঁ, মানে এত কম, এটা বোঝাচ্ছেন আপনি। তো বাকি যারা তো দে হ্যাভ নট বিন রিয়েলি ইনফ্লুয়েন্সড বাই দিস মুভমেন্ট। না, আপনি যদি ইনডেপথ স্টাডি করে, আমি ধরেন গ্রামে প্রচুর যুবক যারা আছে, স্টুডেন্ট আছে, আলাপ করেছি, বা আমার উপজেলা লেভেলে সরাসরি দেখেছি কিচ্ছু হচ্ছে নাকি, ওইগুলোতে কিন্তু ওইটুকু পর্যন্ত স্প্রেড করে নাই। সো দে হ্যাভ নট রিয়েলি বিন ইনফ্লুয়েন্সড বাই দিস টু দ্যাট এক্সটেন্ট, এটা আমরা মনে করি। জি, কাজ আসলে মানুষ কি বলছে সেটা বাস্তবতা না। এবার আসে নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে কিনা এই রকম জায়গায় আমরা যে জরিপটা পরিচালনা করা হয়েছিল সেটি গত ডিসেম্বরে, অর্থাৎ ডিসেম্বর 2025-এর 9 তারিখে এটি প্রকাশ হয়। তখন বলা হচ্ছিল প্রায় 50%-এর কাছাকাছি মানুষ আশাবাদী যে এবারে নির্বাচনটা ভোট নিরপেক্ষ হবে। এখন নভেম্বরে, এরপরে আরো 2 মাস মতো চলে গেছে, অনেকগুলো সিদ্ধান্ত নতুন এসেছে, সরকারের অবস্থাও আপনি আরো বেশি 2 মাস দেখেছেন। এখন এসে কি মনে হয় সেখানেই দাঁড়িয়ে আছে, নাকি এর কোনো পরিবর্তন হয়েছে? আমি তো মনে করি এটা আরো সেফার এন্ড নিরপেক্ষ বলতে, হ্যাঁ, আর পলিটিক্যাল পার্টির বাইরেতে তো কোনো ইনফ্লুয়েন্স আসতেছে না, সরকারের কাছ থেকে কোনো ইনফ্লুয়েন্স আসতেছে না। হ্যাঁ, হানা ভোটে কিছুটা করছেন ওনারা, কিন্তু পার্টি ভোটে যতই এলিগেশনস কিছু কিছু আসে, আমার মনে হয় না দ্যার ইজ এনি অ্যাক্টিভ ইনভলভমেন্ট ফ্রম এনি সোর্স, whether it is the government, whether it is the bureaucracy, civil or military, কোনোখান থেকে খুব একটা কোনোখান থেকে কোনো ইন্টারফারেন্স আসছে না। আমরা যদি একটু ভেতরে যাই, ইনডেপথে যাই, তাহলে জাতীয় পর্যায়ে কয়েকটা ক্যাটাগরিতে প্রশ্ন করা হচ্ছিল। একটা হচ্ছে অত্যন্ত আশাবাদী, কেউ কিছুটা আশাবাদী, কোথাও নিশ্চয়তা নাই। তো নারী পুরুষ আলাদা আলাদাভাবে দেখতে গেলে আপনার কিছুটা আশা আছে, অর্থাৎ সংখ্যাও আছে খানিকটা। এটা 45% নারীদের ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে 38.9%, তো প্রায় 40%। আমি এটা রিপ্লাই খুব সিম্পলি দিই। জি, আজকে 3 দিন বাকি ক্যাম্পেইনিং এর। জি, আমি তো কোনো পত্রিকায়, কোনো মিডিয়ায় কোনো সিরিয়াস ভায়োলেন্স কোনোখানে দেখি নাই। ক্যাম্পেইনিং তো হচ্ছে, মেসিভ রেলে হচ্ছে, বিরাট বিরাট বিশাল বিশাল মিটিং হচ্ছে, সব পক্ষের মিটিং হচ্ছে, জামাতের বিশাল মিটিং হচ্ছে, বিএনপির মিটিং হচ্ছে। কোনোখানে তো এইটা যে আগে হতো, আমি মিছিল নিয়ে মিটিং এ যাচ্ছি, একটা ক্ল্যাশ হচ্ছে, ফিরে আসছি, মারামারি হচ্ছে, কিছু তো হচ্ছে না এবার। আইসোলেটেড তো কিছু করবে, হ্যাঁ। এবং প্রত্যেক ইলেকশনে কিছু সার্টেন অ্যামাউন্ট অফ ভায়োলেন্স, ক্ল্যাশ হবেই। দ্য কোয়েশ্চেন ইজ টু হোয়াট এক্সটেন্ট। এবারে আপনি যেটি বলছিলেন যে আমেরিকান নির্বাচনে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যেটি হয় যে 2 ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, ব্যক্তিত্বের বা অন্যান্য দিক থেকে সেটি প্রেডিকশন করা সহজ হয়। এবারে আপনার কাছে মনে হয় কিনা যে খানিকটা বিএনপি ভার্সেস জামাত এবং তারেক রহমান, আর এদিকে
ডাক্তার শফিকুর রহমান, এইরকম একটা চিত্র সারা দেশে যে জাতীয় প্রচারণা, যেটি সারা দেশের জনসমাবেশ করা হলো, সেগুলো গতকাল পর্যন্ত বিভিন্ন জেলায় হয়েছে, এটা আপনার কাছে খানিকটা মনে হয় কিনা যে এরকম হয়ে দাঁড়িয়েছে? দেখেন, এর আগের যেগুলা আপনার নির্বাচন হয়েছে, জি জরিপ যেগুলা হয়েছিল, আমরা একটা বেসের উপরে কাজ করতাম। আচ্ছা বেসটা হলো 73 পরে ওই যে প্রথম নির্বাচন হয়, বা 75-কে যদি আমরা বেস, 79-কে বেস ধরে আমরা একটা ধারণা করতাম কোন পার্টির কতটুক বেস সাপোর্ট আছে। ওই হিসাব করে আমরা 2008 পর্যন্ত আসলাম। বাট 2014, 18, 24 যেগুলো ইলেকশন হয়েছে, এই পিরিয়ডে কোনো বেসের কোনো হিসাব নাই। আমার ব্যক্তিগত ধারণা, সব দলের বেস শ্রিঙ্ক করে হ্যাজ কাম টু বিলো 20% or even 15%। এটার কারণটা কি? এটা উদাহরণ দিতে পারি। আওয়ামী লীগের একতরফা ইলেকশনে ওদের কোর ভোট হার্ডলি 10-12% হয়েছে। তো তাহলে ওর পার্টির ওয়ার্কার কোথায়? সে তো ভোট দিতে যায় নাই। তাহলে তো ধরতে হবে ওর তো কোর বেস নাই। নাকি তারা খানিকটা নিশ্চয়তার মধ্যে ছিল যে দল জিতবে, আর তো কেউ নাই, কাজেই যে কি হবে এরকম? তারপরে যদি স্ট্রং হয় 30% বেস হলে 20% তো যাবে। কিছুটা তো যাওয়ার কথা। তারপরে আরেকটা আসেন, সেকেন্ড, এই আপনার সংসদ নির্বাচন ছাড়া অনেক স্থানীয় নির্বাচন হয়েছে। স্থানীয় নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ খুব একটা ভালো করে নাই। ভোটের পরিমাণ কমেছে, অনেক সিট হেরেছে। তো ওদের স্ট্রেংথ যাচাই করা খুবই ডিফিকাল্ট। এখন যেটা আসলেন, এখন আমার কাছে যেটা, আমার তো নিজের কোনো স্টাডি নাই, আপনাদের সার্ভে বা অন্য কয়েকটা সার্ভে থেকে অ্যাসেসমেন্ট করতে হচ্ছে। সবগুলাতে আনডিসাইডেড এর পরিমাণ অনেক বেশি। দ্যাট ইজ ভেরি পাজলিং ফর এনি সিদ্ধান্তে যাওয়া। তো কার কি বেস? তো আপনার যেটা প্রশ্ন ছিল যে এই জরিপগুলা কতটুক একুরেট বা কতটুক প্রভাবশালী, আমার কাছে আপনাদের সার্ভেটা অনেকটা একুরেট মনে হচ্ছে। ইট গোজ উইথ মাই পার্সোনাল গেস। আচ্ছা, আপনার অনুমানের সাথে সাথে যাচ্ছে। আমার কোনো ফ্যাকচুয়াল এভিডেন্স নাই আমার কাছে। So I have to rely on other surveys to understand, and also এটা গাট ফিলিং থাকে। এবারে আসে একটু প্রতীক নিয়ে। বাংলাদেশের মানুষের ভোটের সময় নির্বাচনের প্রতীক অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং অন্যান্য বারের থেকে এবারে একটা বিষয় পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে জোটের প্রতীক থাকলে, যেমন ধানের শীষে ভোট দিতে পারতেন যদি অন্য দলের প্রার্থীও জোট করতেন, কিন্তু এবারে তার নিজের প্রতীকে ভোট দিতে হচ্ছে জোটবদ্ধ হওয়ার পরেও। এই যে পরিস্থিতিটা, এটার জন্য আসলে সেই আসনগুলো একটু ঝুঁকিতে যাবে কিনা? খুবই ঝুঁকিতে যাবে। আচ্ছা, প্রতীক খুবই ইম্পর্টেন্ট। আপনাকে দুই সাইডে আমি এক্সাম্পল দিই। আমার যে আগের এলাকা, সিলেট 4, সিলেট 4-এ দুজন লোকাল প্রার্থী ছিলেন। আচ্ছা, ধানের শীষ অ্যাসপায়ারেন্ট। আচ্ছা, একজন দুবার উপজেলা চেয়ারম্যান হয়েছেন। এরা সবই আমার বলতে পারে ওদের ফাদার, আঙ্কেল সহ আমার সাপোর্টার ছিল। আচ্ছা, তো এখনো ওরা আমাকে খুব মানে সম্মান করে আসে অ্যাডভাইসের জন্য। তো এইবার ওইখানে সিলেটের প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী ক্যান্ডিডেট হয়েছে। তো একটা কথা উঠলো যে আমরা বাইরের লোক নেব চাই না, স্থানীয় হতে হবে। তো ওরা আমার কাছে আসলো, স্থানীয় যারা, যে আমরা কি করব। তো আমি বললাম, তোমরা কি আলাপ করো উইথ ইউর সাপোর্টার, তোমার পার্টির সাথে, ওদের অপিনিয়নটা দেখো। খামাখা বিদ্রোহ হয়ে তো লাভ নাই, আগে অ্যাসেস করো। ওরা গিয়ে অ্যাসেস করলো, অ্যাসেস করে এসে আমাকে বললেন, না, আমরা
দাঁড়াবো না। আচ্ছা। আমি বললাম কেন? বলে আমাদের কর্মীরা বলে ওরা সিম্বলের বাইরে যাবে না। আচ্ছা, প্রতীকের প্রতীক মেজরিটি বলছে এতদিন পর আমাদের একটা সুযোগ হয়েছে, হয়তো পাওয়ারে যাব, তো প্রতীকের বিরুদ্ধে আমরা যাব না। দ্যাট ওয়াজ দ্য মেজরিটি ফিলিং, শুধু করে নাই। আচ্ছা, এটা আমি একটু এক্সটেন্ড করি। জি, এই যে বিদ্রোহী ক্যান্ডিডেট যারা আছে বিএনপির, ঘুরে ফিরে দেখবেন যে ভোটে গিয়ে প্রতীকের এগেইনস্টে খুব একটা কিছু করতে পারবে না। এবারে এই নিয়মটা করা হয়েছে যে প্রতীকের যদি জোটভুক্ত হয় তাও তার নিজের দলের প্রতীকে করতে হবে। এটার ফলে আপনি যেটা বললেন যে হ্যাঁ, ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলে যাবে প্রতীকের বাইরে, কিন্তু ওই মানুষটাকে, যে ব্যক্তি নির্বাচনে কম্পিট করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে তো তিনি তো তার নিজের এলাকায় করছেন, সেই নিজের এলাকায় তো তিনি পরিচিত, সেই ব্যক্তি ইমেজটা, তার গ্রহণযোগ্যতা, এই ব্যাপারগুলো কি বিবেচনা নেন না মানুষ? সো উনি যদি 20% ভোট পাওয়ার কথা, আচ্ছা, ওনার সমর্থকরা কারা? একটা যদি ধানের শীষের উদাহরণ দিই, ধানের শীষের সাপোর্টার, জি, তো সে ওর প্রতীক ছেড়ে সে কি ফুটবলে ভোট দেবে? যদিও সে ওই লোকটাকে খুব পছন্দ করতে পারে, পসিবিলিটি কম। ওকে, আমি আপনাকে এটা বলি, এটা হয়তো আমার আর্টিকেলে আছে। 2000 সালে যখন ফার্স্ট কনসেপ্ট অফ অ্যালায়েন্স উঠে, এটা আমি দেই বেগম খালেদা জিয়াকে, এবং ওনাকে আমি গ্রাফ করে দেখালাম যে ভোট ডিভাইড না হলে কি হয় আর ডিভাইড হলে কি হয়। তো উনার প্রথম প্রশ্ন ছিল যে ঠিক আছে, আপনি এটা বলছেন, তো আমার ভোট কি জামাতে যাবে বা জামাতের ভোট কি আমার কাছে আসবে? সেটা করতে গিয়ে আমরা ফার্স্ট সার্ভেটা করি। আচ্ছা, সার্ভেতে আমাদের রেজাল্ট শো করে ইট ইজ ট্রান্সফারেবল, যেতে পারে। কেন? তখন কিন্তু ফ্যাক্টর ডিফারেন্ট ছিল। আচ্ছা, দি কমন এনিমি ওয়াজ আওয়ামী লীগ। তো জামাতের ভোট যাবে ধানে টু অপোজ আওয়ামী লীগ। হ্যাঁ, কিন্তু এবারে তারা এইবারে যে এনসিপি ধরেন, জি, ওদের শাপলাকলি নিয়ে দাঁড়িয়েছে, এখন জামাত ওদেরকে সাপোর্ট করছে। আপনি ট্রেন্ড দেখেন, জামাত ভোটটা ট্রান্সফার করতে পারছে না, ওদের হার্ড কোর ভোট যেতে পারে, কিন্তু অন্যদেরকে এখন যে একটা সাধারণ লোক চিন্তা করেছে আমি দাঁড়িয়ে পাল্লে ভোট দেবো, ওই সিটে তো দাঁড়িয়ে পাল্লা নাই, কিন্তু ওকে বলতে পারবেন না যে তুমি শাপলাগুলি দাও। মোস্ট লাইকলি দিতে পারে, কেন পারবে না? মানে তারা তো জোট করেছে, এই তো আইডিওলজিক্যাল না, আচ্ছা, সে তো শাপলাকলির উপরে তো ওর ফেইটটা ডেভেলপ করে নাই। আচ্ছা, ওর সময়টা পায়নি। হ্যাঁ, খালি সময় না, যারা দাঁড়িপাল্লাকে সাপোর্ট করে দে হ্যাভ এ ডিফারেন্ট আইডিওলজি, দে হ্যাভ ডিফারেন্ট বিলিফ। ওকে, দ্য ইসলামিক বিলিফ যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, তো এইটা তো শাপলাকলি তো এটা রিপ্রেজেন্ট করে না। ওকে, সেটাই হচ্ছে কারণ। এবারে আসি আপনার আরেকটি জায়গায়, যে আপনি অলরেডি এর মধ্যে তরুণ ভোটারদের কথা বলেছেন, কিন্তু কোন কোন বিষয় ফলাফল নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? একটা অনেকে আলোচনায় আনছেন যে এবারে তরুণ ভোটার অনেকেই যারা গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি, তারা প্রথম ভোট দিবেন এবং সেটা ফলাফল নির্ধারণ করবেন। এইটা আসলে কতটা, কিছুটা আপনি বলেছেন। আরেকটি হচ্ছে আওয়ামী লীগের ভোটার, মানে যারা সাপোর্টার বা একেবারে সাধারণ ভোটার, তারা যে সংখ্যাটা বাংলাদেশে, এই দুটো বিষয়ে ফলাফল নির্ধারণ করতে সক্ষম হবে কিনা? আওয়ামী লীগের ব্যাপারে আসি। জি, আওয়ামী লীগের বিভিন্ন সেকশন আছে আওয়ামী লীগ ভোটে। যদি আমরা খুব ব্লান্টলি বলি, ওয়ান সেকশন ইজ দ্য হিন্দু ভোট। ওকে, আমার বিলিফ যে হিন্দু ভোট 95% যাবে বিএনপিতে, ওকে, জামাতে যাবে না। কারণ আপনি বুঝতে পারেন। জি, দ্বিতীয়, হিন্দু ভোটের টার্ন আউট খুবই হাই হবে, সবাই যাবে। প্রশ্ন করবেন কেন যাবে? ওরা দেখাতে চাবে যে ওরা সাপোর্ট করছে, ওরা জানে বিএনপি সরকার ফর্ম করবে।
স্বতঃস্ফূর্ততাটা শো করবে। শো করবে ওদের নিজেদের প্রোটেকশনের জন্য, দে উইল গো। তো একই জিনিস আপনার এই জামাতের ফ্যাক্টরে সেটা কাজ করবে না। ওকে, আওয়ামী লীগ ওদিকে যাবে না, হুম, যেতে পারে ফর লোকাল রিজনস, সম্পর্ক মেজরিটি। এইগুলো খালি আপনার সার্ভেতে না, আরো দু একটা সার্ভেতে অলরেডি বের হয়ে আসছে। জি, হোয়াট ইজ দি পার্সেন্টেজ অফ আওয়ামী লীগ ভোট ট্রানজিটিং। তো আওয়ামী লীগের ক্ষেত্রে যখন এই সার্ভেটা হয় তখন সেটা ডিসেম্বর মাসের কথা, তার আগেই সার্ভেটা হয়। তো সেখানে একটা বিষয় এসেছিল, এখন তো সেই প্রশ্ন নাই যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা। তো অন্তর্বর্তীকালীন 2025 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এটি তারপরে হয় তো শর্তহীনভাবে অথবা শর্তযুক্তভাবে আওয়ামী লীগে ফেরাতে চান, সেই সংখ্যা ছিল বেশ বেশি, 69%। আর একেবারেই চান না, সেটি হচ্ছে 28%, এটি বলা হয়েছিল। এটা কি আসলে ভোটারের সংখ্যার উপর নির্ভর করে, নাকি এটি আসলে পারসেপশন বা তারা চেয়েছিলেন বলে মনে হয় আপনার? এইটা পারসেপশন বেশিরভাগ। আপনার এই প্রসেসে আওয়ামী লীগ এর রিহেবিলিটেশনটা অনেক এগিয়ে আসবে। এইভাবে ওরা বিএনপি ভোটের সাথে মার্জ করছে, ভবিষ্যৎ ধরেন ইলেকশনগুলোতে, আগামী স্থানীয় সরকার বা অন্যান্য নির্বাচনে, যেখানে আপনার সিম্বল, পার্টি সিম্বল হবে না, আস্তে আস্তে দেখবেন লোকাল আওয়ামী লীগ ইন্ডিট দাঁড়াচ্ছে, ইউনিয়ন পরিষদে দাঁড়াচ্ছে, চেয়ারম্যানদের দাঁড়াচ্ছে। রিহেবিলিটেশন প্রসেসটা কিছু কিছু শুরু হবে, and they will aim for the next parliamentary election. ওকে, এটা আপনি মনে করেন? আমি মনে করি। এবারে আসি, জনমত জরিপে যখন কথা হয় তখন সাধারণ মানুষের কাছে যে প্রশ্নগুলো ছিল সেখানে কয়েকটি বিষয় উঠে এসেছে। সেটি হচ্ছে দলগুলো সম্পর্কে, কে কত শতাংশ বেশি সংখ্যক জয়লাভ করবে, আসন পাবে আর কি, এখানে তো আসনের বিষয়, তারা কত শতাংশ। এই ক্ষেত্রে বিএনপির 65.9 বা 66%, কিন্তু জামাতের এসেছে 25.9%, অর্থাৎ 26%-এর কাছাকাছি। আপনার মনে হয় যে সেই জায়গাটাই আছে কিনা, বা আপনার হিসেবের সাথে অনুমানের সঙ্গে এটা মিলে যায় কিনা? ভোটের পার্সেন্টেজ না, এটি হচ্ছে আসন। শুনেন, এটা তো একটা মধ্যে ফেলাসি আছে। আচ্ছা, আপনি যদি 66% ভোট একটা পার্টি পায়, জি, arithmetically he wins all 300 seats, আচ্ছা, তাই না? জি, জি, তো আমরা পেল না। এখন কয়টা সিটে জামাত 50% ক্রস করতে পারবে? ওর তো 50% ক্রস করতে হবে জেতার জন্য, জিততে হলে। কারণ প্রত্যেকটা সিটে কিন্তু টু ওয়ে ফাইট, বাকি পার্টি ইন্ডিপেন্ডেন্ট, নট সিগনিফিকেন্ট। তো 50% ক্রস করবে কয়টা পার্টি সিটে? আপনার যত সার্ভে হয়েছে, আপনাদের সার্ভে সহ, জি, যারা প্রো জামাত সার্ভেও বলেন, কেউ তো জামাতকে 35% বেশি দেয় নাই। জি, তার বেশি যেতে পারেনি। হ্যাঁ, কেউ আমরা যদি ধরি জরিপটা কিছুটা একুরেট, ফিগার তো দাঁড়ায়। আমি পার্সোনালি মনে করি বিএনপি 220 কাছাকাছি, হয়তো একটু বেশি পাবে। আচ্ছা, 220। আমি এবারে একটু প্রধানমন্ত্রীর পদের জন্য, যখন এই জরিপটি হয় তখন খালেদা জিয়া বেঁচে ছিলেন এবং তিনি নির্বাচনের 3টি আসনের প্রার্থিতা ঘোষণা করা ছিল, কাজেই তিনিও প্রধানমন্ত্রী তার প্রার্থিতার দৌড়ে মানুষ কল্পনা করছিলেন। সেক্ষেত্রে প্রশ্নটি তাকে সহজ ছিল। সেখানে উত্তর এসেছে এরকম: তারেক রহমান বা বিএনপির প্রার্থী হিসেবে তিনি 47.5%, খালেদা জিয়া বিএনপির প্রার্থী হিসেবে 18.9%, মানে মোটামুটি 19, শফিকুর রহমানের 25.4%, জিএম কাদেরের 0.2%, এবং নাহিদ ইসলাম এনসিপির প্রধান ব্যক্তি, তার সম্ভাবনা 0.6%। এইগুলো অ্যাকচুয়ালি ইরিলেভেন্ট। আচ্ছা, কারণ আপনার দুইটা দল আছে, বিএনপি জামাত। জি, ইট ইজ এ ফ্যাক্ট বিএনপি জিতবে। আমি 200 বললাম, 220, সে তো 150 151 হলেই হয়ে যায়। হ্যাঁ, তো সে তো প্রধানমন্ত্রী হবেই। আচ্ছা, এখানে যেমন এবং উনি এটা রিয়েলাইজ করেছে, সো হি হ্যাজ নাও টেকেন এ মোর
confident stand that he is the next prime minister. আপনার রয়টার্স ইন্টারভিউ যদি দেখেন, জি 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 জি, আমি এটাই আপনাকে শেষ প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, যে এর আগে স্রোতের বিপরীতে আপনি মতামত দিয়েছিলেন এবং সেটি সত্য হয়েছিল। এবারের নির্বাচনের প্রেডিকশন মানে খুবই প্রেডিক্টেবল একটা ব্যাপার হতে যাচ্ছে কিনা? খুবই প্র্যাকটিক্যাল, এবং তার বাইরে কোনো সম্ভাবনা আপনি দেখছেন না? না। একটু আমাদের বলবেন যে আসন উল্লেখ করে আমরা এই প্রশ্নটি শেষ আমার, যে কোন দল এবং কে প্রধানমন্ত্রী এবং কত আসনের কাছাকাছি যেতে পারে? প্রথমত আমি বিশ্বাস করি বিএনপি 220 আসন কমপক্ষে। আচ্ছা, আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। ওকে। আচ্ছা, বিএনপি হলে স্বাভাবিকভাবে সেটা হয়। জি। জামাত কয়টা সিট পাবে? অপোজিশনের বেশিরভাগ। এনসিপি আমার মনে হয় না কোনো একটাও সিট পাবে। আচ্ছা ইসলামিক আন্দোলন কোনো সিট পাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, একটা হয়তো এক্সেপশন হতে পারে। ওকে। সো পার্লামেন্টে আপনি শুধু জামাতকে দেখবেন আর বিএনপিকে দেখবেন। জাতীয় পার্টির এবার তো প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু তাদের কোনো অবস্থা থাকবে কিনা? এক্সিডেন্টলি একটা বা দুটো সিট যদি হয়, তাছাড়া কোনো সুযোগ দেখছেন না? কোনো সুযোগ নেই।